যে রাজনীতিবিদরা রাজনীতি করুক আর ব্যবসায়ী করুক, শিল্পপতি শিল্পের বিকাশ ঘটাক, এইটা হলে আমার মনে হয় সবচেয়ে ভালো। এখন যা হয়ে গেছে এইটা আর ফিরে আসবে না। শ্রেণী বিন্যাসের মাধ্যমে ব্যবসাকে যে ডিসেন্ট্রালাইজ করা বা সকলের মধ্যেই একটা যাতে অর্থনীতির ভারসাম্যটা আসে, এই যেতে কয়েকটা নির্বাচনে আমরা ভোটই দিতে পারি নাই। আমি নিজেও সেন্টারে গিয়ে আমি দেখি আমার ভোটটা হয়ে গেছে। আপনারা কথা বলতে পারতেন না বা আপনাদের যে কথা ব্যবসায়ীদের যে সমস্যা সেটি কখনোই তুলে ধরতে পারেননি। তারই প্রেক্ষিতে যে বিভিন্ন ধরনের যে অস্থিরতা বিভিন্ন সময় তৈরি হয়েছে, সেখানে আসলে সংস্কার তো আরও বেশি প্রয়োজন। যে ব্যবসা বাণিজ্য জায়গায় অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে সেই সংস্কারের আওতায় আসলে কারা আসবে? ব্যবসায়ীরা আসবে না অর্থনৈতিক ব্যবস্থাটি আসবে? ধন্যবাদ আপনাকে। আমি সিম্পলি বলতে চাই, অ্যাকচুয়ালি রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত আর আমাদের ব্যবসায়ীদের ব্যবসা করা উচিত। এই দু জায়গায় এখন হয়ে গেছে কি, বিগত বেশ লম্বা সময়, আমারও বয়স একেবারে কম হয়নি, আমার পরিবারও এই রাজনীতির সাথে সংযুক্ত। আমার বড় চাচা 79-এ মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বিএনপির থেকে, আর আমার ফাদার ধারাবাহিকভাবে 3 বার জাতীয় পার্টির থেকে এমপি হয়েছিলেন। যাই হোক, রাজনীতিক পরিবার না, বাট ব্যবসায়ী থেকে রাজনীতিতে ওনারা গিয়েছিলেন, কিন্তু ওনাদের ওই রাজনীতির আদর্শটা ছিল একেবারেই মাটি আর মানুষের সঙ্গে। ওনারা কিন্তু পকেট নিজের ভরাননি, ওনারা পকেট খুলে দিয়ে মানুষকে কিন্তু অনেক খেদমত করে গেছেন, কিন্তু দুর্বৃত্তায়ন করেননি। বাট আমরা বেশ কিছুদিন থেকে, লম্বা সময় থেকে, আমার মনে হয় 90 বা তারও আগে, আমার মনে হয় এরশাদ সাহেবের যে রিজিম থেকে শুরু করে লাস্ট হাসিনা রিজিম পর্যন্ত এই যে অবক্ষয় ডে বাই ডে, এখানে দেখা গেল যে আমাদের রাজনীতিবিদদের সাথে ব্যবসায়ীরা এসে যেন রাজনীতিবিদ হয়ে গেছেন। আসলে আমি তো ব্যবসায়ীদের প্রতিনিধি করি, আমি আসলে রাজনীতিকদেরকে কটাক্ষ করার জন্য করতে না, এখানে 2 জন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছে, আমি কাউকে কটাক্ষ করতে চাই না। এখানে শুধু বলতে চাই যে রাজনীতিবিদরা রাজনীতি করুক আর ব্যবসায়ী করুক, শিল্পপতি শিল্পের বিকাশ ঘটাক, এইটা হলে আমার মনে হয় সবচেয়ে ভালো। এখন যা হয়ে গেছে এইটা আর ফিরে আসবে না। আমাদের সামনে কিন্তু এগিয়ে যেতে হবে, আবার নতুন কিছু পাওয়ার আশায়, আবার যেন দেশটা নতুনভাবে গড়ে ওঠে, ঠিক এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই চেতনায় উন্মেষ ঘটাতে হবে, যাতে করে আমাদের ব্যবসায়ীদেরও এই যে 6টা জায়গায় আমরা গণমাধ্যমে অনেক তথ্য পাচ্ছি, অনেক খবর আসছে, যেটি সর্দার সাকাত হোসেন বকুলও বলেছেন যে বিগত সময়ে আপনাদের ব্যবসায়ীদের অনেকেই অনেক প্রভাবশালী ছিলেন, তারা অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্ত দিতেন, তাদের কথার বাইরে তেমন কিছু হতো না, এরকম একটি শ্রেণী তৈরি হয়েছিল ব্যবসায়ীদের। সেখানে একটা সিন্ডিকেট বলে যায়, মুষ্টিমেয় কিছু ব্যক্তিত্ব, এই পথটা তো বন্ধ করতে হবে। সরকার তার পাওয়ার এক্সারসাইজ করার জন্য এবং মানুষকে যাতে স্পেস থেকে মানুষ বঞ্চিত হয়, এই শ্রেণী যাতে তৈরি না হয়, এই অবস্থায় যাতে না অ্যাকোমোডেট করে আসলে এই এজেন্ডা বাস্তবায়ন কি দুর্নীতির বিকাশ। দুর্নীতিটা আমাদের দেশে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আজকে দেখেন ব্যাংক খুলেনি, সব টাকা পাচার। এটা একটা অদ্ভুত দেশ। আমরা কি তাদেরকে আসলে প্রকৃত ব্যবসায়ী বলতে পারি কিনা? আজকে ধরেন আমরা যারা স্মল মিডিয়াম স্কেলের যে ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রি, তারা দেখেন কতটুক সাফারিং, তাদের যে লোন ব্রোয়িংয়ের জায়গাটা কত টাকা, আর দেখেন এখানে হাজার হাজার কোটি টাকা একটা গ্রুপে শোনা যাচ্ছে কি 92,000 crore পাচার করে গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা কিছু দেখেন ঘুরে ফিরে কিন্তু কয়েকটা ব্যক্তির নাম। আজকেও দেখলাম 5-7টা লোকের গ্রুপের নামে আজকে ইনভেস্টিগেশনের এটা কথা বলা হচ্ছে। সাধারণভাবে কিন্তু আমরা কিন্তু কেউ এইভাবে এফেক্টেড না, বা আমরা কোনোভাবে জড়িতও ছিলাম না, বরঞ্চ আমরা ব্যবসায়ীরা ছাপার করেছি। আজকে দেখেন আপনি এই জাপানে বা চায়নায় বা কোরিয়াতে ওদের যে ব্যবসা করার যে স্পেসটা, এমনভাবে আমি জাপানে নিজেই আমি প্র্যাকটিক্যাল দেখেছি, জাপানে যারা ম্যানুফ্যাকচারিং করে
খুব বড় বড় খুব জায়ান্ট কোম্পানি, ওনাদের এই প্রোডাক্ট জাপানে কয়েকটা মানে জোন ওয়াইজ ডিস্ট্রিবিউটারশিপ দিয়েছে, আর ডিস্ট্রিবিউটার আবার সাব এজেন্ট দিয়েছে, সাব এজেন্ট থেকে কেউ কেউ এটা আরেকটা গ্রুপ নিয়ে যায় এক্সপোর্ট করছে বা ট্রেডিং করছে। এই যে শ্রেণী বিন্যাসের মাধ্যমে ব্যবসাকে যে ডিসেন্ট্রালাইজ করা বা সকলের মধ্যেই একটা যাতে অর্থনীতির ভারসাম্যটা আসে এই যেতে, কিন্তু আমাদের এখানে হলো কি মুষ্টিমেয় কিছু লক্ষ্যে, যেমন আপনি এর আগে দেখেন চিনিতে, আপনার ভোজ্য তেলে, ডিমে, এই যে ঘুরে ফেলে কিন্তু কয়েকজনের নাম আসছে। আপনি কিন্তু আমাদের সব ব্যবসায়ী কিন্তু খারাপ না, মাত্র দেখবেন যে 2-3% লোক এটার সাথে সম্পৃক্ত। আর বাকি সবাই কিন্তু আমরাও তো ভোক্তা, আমরাও তো আমাদেরও তো কিনে খেতে হয়। এই যে এই জায়গাটায় বিগত সরকার একেবারেই পলিউটেড করেছিল। এখন এখান থেকে আমরা কিন্তু বের হওয়ার সময় এসেছে। আমার মনে হয় এখন সবার মধ্যে অনুধাবন ওরা মানে অলরেডি যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই যে আমাদের যে অর্জনটা, এখানে তো আমাদের আজকে বিএনপির শ্রদ্ধেয় নেতা আছেন, জাতীয় পার্টির শ্রদ্ধেয় নেতা আছেন, সবাই কিন্তু কম বেশি এফেক্টেড। কারণ ওনারা কিন্তু এই যে জনগণের পক্ষে তো দাঁড়ায় অ্যাকচুয়ালি বিরোধী দল থেকে যদি ভয়েস রেজ না হয়, আসলে আমাদের মানে সাধারণ ব্যবসায়ী বলেন আর সাধারণ মানুষ বলেন, এটা কিন্তু আমরা তো ওইভাবে ভোকাল কিন্তু আমাদের অপোজিশন, কিন্তু এই অপোজিশনের স্পেসই তো ছিল না। একতরফা নির্বাচন করে এই যে বিরোধীদের দমন করার যে একটি দমন করে গেছে, এই যে সব জায়গায় আসলেই সবাই আমরা কম বেশি এটা মানে সাপারাল। আর আমাদের ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু এই যে সংস্কারের কথা যেটা আসলো, আমরা এখানে 4 কোটি ব্যবসায়ী, বাংলাদেশের 17 কোটি লোকের মধ্যে 4 কোটি ব্যবসায়ী একটা বিরাট অংশ। কিন্তু এই যে এই অংশ আমাদের মধ্যে কিন্তু দাবি এসছে সংস্কারের। এর মধ্যে বিগত বোর্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখন অ্যাডমিনিস্ট্রেটর অলরেডি টুক ওভার দ্য চার্জেস। এখন আমাদের সামনে 120 দিনের কাঠামোতে নির্বাচন করার কথা, কিন্তু আমাদের জেনারেল বডি থেকে বা আমরা যারা আছি সবাই দাবি করছি যে এখানেও একটা রিফর্ম হওয়া উচিত পারফেক্টলি। কারণ আগে নাজিল করে প্রেসিডেন্ট নির্বাচিত করা হতো, বলা হতো আমরা 6 মাস আগে জানতে পারতাম যে অমুককে প্রেসিডেন্ট করা। এখন ওনার অধীনে একটা প্যানেল করে আমরা কিভাবে যেতে পারি, এই প্রতিযোগিতা। বিগত সময়ে 2বার তো আমাদের নির্বাচন হয়নি, লাস্ট টাইম নির্বাচন হলো, অবশ্যই বোর্ডটা বাট মানে ভেঙে গেছে। আমরা অতীতে আমি নিজেও 5বার বোর্ডে ছিলাম, আমি বেশ কয়েকবারই নির্বাচন করেই কিন্তু আসছি। আমরা যারা নির্বাচিত হয়ে আসছি, দেখা গেছে যে তাদের কোনো রিপ্রেজেন্টেশন মানে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টটা আসেনি, চাপানো হয়েছে। ইভেন বোর্ডের মাধ্যমে যে আমরা নির্বাচিত করব যে ঠিক আছে অমুকে প্রেসিডেন্ট হবে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে, অমুকে ভাইস প্রেসিডেন্ট হবে সংখ্যাগরিষ্ঠ, এই সুযোগও ছিল না। আমাদেরকে একেবারেই বলা হয়তো যে তোমরা চুপ, কথা বলতে পারবা না। নমিনেশন পেপারও আমাদের কিনতে দেওয়া হয়তো না, আর কিনলেও কয়েকজন কিনে নিত, নিয়ে হাতের মধ্যে রেখে ওই বলছে যে না, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই হুকুম এসে গেছে, তোমরা কথা বলতে পারবা না। আমাদেরকে যারা ধরেন আমাদের নেতৃত্বের সোপানে যারা থাকতেন, তারা আমাদেরকে এইভাবে নির্দেশ দিত। এইটা কিন্তু আমাদের কাছে এত বেশি মর্মপ্রায় যে আমরা নির্বাচিত হয়ে আসছি, অথচ আমরা নির্বাচন করতে পারছি না আমাদের প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে। এর চেয়ে বড় আর দুঃখের জায়গা কিছু হতে পারে না। আসলে প্রত্যাশার কথা শুনতে চাই যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে আসলে আগামীর বাংলাদেশ, ব্যবসায়ীরা যে বাংলাদেশ দেখতে চায়, আপনার চোখে কেমন বাংলাদেশ দেখতে চায়? আমাদের প্রত্যাশা কিন্তু অপরিসীম। আর আমরা বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যে ক্যালিভার লেভেলের ভদ্রলোক, এবং ওনার যে ইন্টারন্যাশনাল এক্সপোজ অ্যান্ড ম্যাক্রো ক্রেডিটে যে ওনার সফলতা, সব মিলে আসলেই আমাদের জন্য ভরসার জায়গা। আমরা চাই উনি একটি সুস্থ ব্যবস্থা তৈরি করে, মানে রিফর্মগুলো কার্যকরী করে, জাতীয় ঐক্য তৈরি করে, ওনারা আমাদের শ্রদ্ধেয় 2 রাজনীতিবিদ যেভাবে বলছেন যে সামনে একটা ক্রেডিবল ফ্রি ফেয়ার ইলেকশন, অবশ্যই আমরা
বিগত মানে কয়েকটা নির্বাচনে আমরা ভোটই দিতে পারি নাই। আমি নিজেও সেন্টারে গিয়ে আমি দেখি আমার ভোট ভোটটা দেওয়া হয়ে গেছে। জি, হ্যাঁ। এই যে আমি 18-তে আর 24-এ তো আমি শফিকুল ভাই, আজ আলোচনা আমি শেষ করতে চাই। 24-এ বিভিন্ন সেন্টারে হাতে গিয়ে সময় ঘুরে নেই। দেখেছি, আপনাকে অসংখ্য বিকালের দিকে ধন্যবাদ। লাস্ট টাইমও কোনো ভোটার ছিল না।